বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও জাতির স্বার্থে, সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে, মানবতার স্বার্থে যেসব ভাই ও বোনেরা সচেতনতামূলক স্বাস্থ্যসেবা, স্ট্রোক ও হৃদরোগের আর্থিক অসঙ্গতির কারণের জন্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অথবা আর্থিক অসঙ্গতির কারণের জন্য ঠিক মতন চিকিৎসা করতে পারছেন না, তাদের জন্য আজকের সচেতনামূলক ভিডিওটি। আশা রাখি ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি একটু লম্বা হলেও অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, এটাই আমার রিকোয়েস্ট। এই ভিডিও থেকে যদি আপনাদের যৎসামান্য উপকারে আসে, সেই উপকারে কৃতজ্ঞতা স্বীকার করে ভিডিওটিতে একটি লাইক শেয়ার দিবেন। আপনার একটি মূল্যবান শেয়ার হয়তো বা আরেকজনের উপকারে আসতে পারে। সম্মানিত দেশ ও বিদেশের অগণিত ভাই ও বোনেরা, আমার যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য, তা হলো স্ট্রোক ও হৃদরোগ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ, তা হলো স্ট্রোক ও হৃদরোগ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে শুনব এবং বাস্তব জীবনে যদি প্রতিফলন করা সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা প্রতিফলন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন ম্যান ইজ মর্টাল, মানুষ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ক্যান নট অ্যাভয়েড ডেথ, মানুষ মৃত্যুকে এড়াইতে পারে না। তারপরও আমাদেরকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য চেষ্টা করতে হবে। রোগ হয়েছে বলে আমরা চিকিৎসা করব না, এ কথা কিন্তু আল্লাহ নিশ্চয়ই বলেননি। আল্লাহ ইজ অলমাইটি। পুষ্টিবিজ্ঞানী, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে অনেকাংশে আমরা হৃদরোগের স্ট্রোক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। তাহলে কি বলছি? 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে অনেকাংশে আমরা হৃদরোগ ও স্ট্রোক থেকে নিজেদের রক্ষা করতে পারি। ব্রিটেনে পুষ্টি ফাউন্ডেশন তাদের নতুন এক রিপোর্ট বলেছে, বয়স কম হওয়া সত্ত্বেও বহু মানুষের মৃত্যু হচ্ছে। এক পরিসংখ্যানে বলছে ব্রিটেনের মতো দেশে মানুষের অকাল মৃত্যু হয়, তার অন্তত 1/4 মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ ও স্ট্রোক। স্বাস্থ্য গবেষকরা বলছে বেশি ক্ষেত্রে 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে এসব মৃত্যুর হার থেকে অনেকাংশে ঠেকানো সম্ভব হয়। স্বাস্থ্য গবেষকরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে এসব মৃত্যু হার অনেকাংশে ঠেকানো সম্ভব। কোন 5টি অভ্যাস পরিবর্তন করতে হবে নিম্নে তা দেওয়া হলো। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে আমরা 5% মানুষ সুস্থ, 15% মানুষ অসুস্থ, আর 80% মানুষ জানেই না তারা অসুস্থ। কোন 5টি অভ্যাস পরিবর্তন করতে হবে নিম্নে তা দেওয়া হলো। এই 5টি অভ্যাস যদি আমরা ইনশাল্লাহ পরিবর্তন করতে পারি অনেক ক্ষেত্রেই আমরা সুস্থ থাকতে পারবো। আমরা অনেক সময় শুনেছি যে বর্তমানে একটাই স্লোগান হচ্ছে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমাদের সুস্থ থাকা যেতে পারে। খাদ্যাভ্যাস পরিবর্তনেই একমাত্র আমাদের সুস্থ থাকা একমাত্র উপায়। এক্ষেত্রে আমাদের 5টি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। বেশি করে ফাইবার জাতীয় আঁশ আমাদেরকে খেতে হবে। কি বলা হয়েছে? বেশি করে ফাইবার জাতীয় আঁশ জাতীয় খাবার আমাদের খেতে হবে। 2 নম্বর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে।
স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার আমাদের কম খেতে হবে। লবণকে বিদায় জানাইতে হবে, লবণকে বিদায় জানাতে হবে। বেশি করে লবণ ব্যবহার করা যাবে না। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার আমাদেরকে কী করতে হবে? বেশি করে খেতে হবে। 5 নম্বর হচ্ছে অবেসিটি। মোটা হলে দেহ থেকে ক্যালোরি কমিয়ে দিতে হবে। কি হতে হবে? মোটা হলে দেহ থেকে ক্যালোরি কমিয়ে দিতে হবে। আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথাটা আমি বলছি, না বললেই নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর মতে শতকরা 5% মানুষ সুস্থ, শতকরা 15% মানুষ অসুস্থ, শতকরা 85% মানুষ জানেই না তারা অসুস্থ। এখন আমার যে এই যে 5টি অভ্যাস যে আমরা কীভাবে পরিবর্তন করতে পারবো, আমরা যে 5টি অভ্যাস তার এখন আমি বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সম্মুখে তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে বেশি করে ফাইবার বা আঁশ জাতীয় খাবার আমরা বেশি করে খাবো। যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার খাবেন। যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার আমরা বেশি করে খাবো। এসব খাবারের কারণে শরীরের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়, কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে। এই ব্যাকটেরিয়া বেশি আঁশ আসে এরকম সবজির মধ্যে রয়েছে। এসব খাদ্যের মধ্যে শিম, মটরশুঁটি জাতীয় সবজি, কালাই, ডাল জাতীয় শস্য এবং ফলমূল, এছাড়া হোল গ্রেন, আটা রুটি এবং বাদামি চাল খাওয়ার কথা পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে কি হবে? 1 নম্বর হচ্ছে আমাদের কী হবে? বেশি করে ফাইবার বা আঁশ জাতীয় খাদ্য আমাদেরকে খেতে হবে। 2 নম্বর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলতে হবে। স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন। যে খাদ্যগুলো আমাদের মধ্যে জমাট বাঁধে, রক্তে চর্বি জমাট বেঁধে আমাদেরকে রক্ত চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, এর ফলে আমাদের অনেক সময় প্রেশার বা হার্ট অ্যাটাক সমস্যা সৃষ্টি করে। এই স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার আমাদেরকে কমিয়ে ফেলতে হবে। খাদ্য বিজ্ঞানীরা বলেছেন যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি থাকে সেসব খাবার থেকে শরীরে কোলেস্টেরল মাত্রা বেড়ে যায়, এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি। তাহলে কি হলো? খাদ্য বিজ্ঞানীরা বলেছেন যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি থাকে সেসব খাবার খেলে শরীরের কোলেস্টেরল মাত্রা বেড়ে যায়, এর ফলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। চিজ, দই, লাল মাংস, মাখন, কেক, বিস্কিট, নারকেল তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তাই আমরা স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বিযুক্ত খাবার আমাদের কম খেতে হবে। যেসব খাবারের উপর চর্বি জমাট বাঁধে না সে ধরনের খাবার আমাদেরকে খেতে হবে। যেসব খাবারের উপর চর্বি জমাট বাঁধে না সেসব খাবার আমাদেরকে খাওয়ার কথা বলা হয়েছে। এসব খাবারের মধ্যে রয়েছে তেল সমৃদ্ধ মাছ, বাদাম ও শস্য বীজ জাতীয় অলিভ অয়েল, সানফ্লাওয়ার বীজ এবং ওয়ালনাট তেল দিয়ে রান্নার বিষয়ে তারা জোর দিয়েছেন। এখানে আমাদের আর একটা কথা বলা প্রয়োজন, যাদের পক্ষে সম্ভব হয় ওমেগা 3 জাতীয় যেসব মাছ বা যেসব ফলমূলে যেসব বীজ জাতীয় জিনিসে পাওয়া যায় সেই সব জিনিসের কথাও অত্যন্ত গুরুত্ব সহকারে বলা হয়েছে ওমেগা 3 জাতীয় খাদ্য খেতে।
শুধু ওমেগা-3 নয়, ওমেগা-6 আছে। এ ধরনের খাদ্যের কথাও আমাদের এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে বলা আছে। দুধ থেকে চর্বি সরিয়ে দুধ খেতে হবে। দুধ থেকে চর্বি সরিয়ে দুধ খেতে হবে। নিশ্চিত করতে হবে খাবারে যাতে বাইরে থেকে চিনি মেশানো না থাকে। নিশ্চিত করতে হবে যেসব খাবার আমরা খাচ্ছি বাইরে থেকে চিনি মেশানো না থাকে। এক্ষেত্রে গরুর লাল মাংসে পরিবর্তে খেতে হবে মুরগির মাংস। গরুর লাল মাংসের পরিবর্তে খেতে হবে মুরগির মাংস। গরুর লাল মাংস খেলে তার উপর থেকে চর্বি ফেলে দিয়ে রান্না করতে হবে। আমরা যদি চর্বি জাতীয় গরুর মাংস খাই তাহলে তার উপর থেকে চর্বি ফেলে দিয়ে রান্না করতে হবে। সপ্তাহে অন্তত একদিন এমন মাছ খেতে হবে যাতে প্রচুর পরিমাণে ওমেগা-3 বা ওমেগা জাতীয় তেল থাকে। সপ্তাহে অন্তত একদিন এমন মাছ খেতে হবে যাতে প্রচুর তেল আসে। এই সব তেলে আসে হলো আমাদেরকে ওমেগা-3 জাতীয় যেসব উপকারী তেল, যা আমাদের খেলে আমাদের হৃদরোগ থেকে অনেকাংশে আমরা উপকারে পেতে পারি। ক্রিম ও বিস্কিটের বদলে নানা ধরনের বাদাম ও শস্য বীজ খেতে হবে। ক্রিম ও বিস্কিটের পরিবর্তে বদলে নানা ধরনের বাদাম ও শস্য বীজ আমাদেরকে খেতে হবে। আর একটা কথা এখানে বলা প্রয়োজন, 3 নম্বর যেটা খাদ্যকার বলা হয়েছে, লবণকে বিদায় জানান। আমরা তো আসলে লবণকে বিদায় জানাতে পারবো না। লবণ বেশি খেলে শরীরের রক্তচাপ বেড়ে যায়, এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। অবশ্যই লবণকে আমাদের পরিমাণে একটু খেতে হবে কম। একদিনে সর্বোচ্চ 6 গ্রাম বা 1 চামচের পরিমাণ লবণ খাওয়া যেতে পারে। একদিনে সর্বোচ্চ 6 গ্রাম বা 1 চামচের পরিমাণ লবণ খাওয়া যেতে পারে। ব্রিটেনের স্বাস্থ্য সেবা মতে লবণ খাওয়া একটা অভ্যাসের ব্যাপার। লবণের অভ্যাস ছাড়তে মাত্র 4 সপ্তাহের মতো সময় লাগতে পারে। যখন আমরা লবণ একটু কম খাবো তখন আমাদের অভ্যাসে পরিণত হবে। পাশাপাশি লবণ যদি আমরা বেশি খাই তাহলে আমরা লবণ খাওয়া অভ্যাস বেড়ে যেতে পারে। আমরা যে অভ্যাসটা করব সেই অভ্যাসটা আমাদের পরবর্তী জীবনে কি হবে, চালু হবে। খাদ্য বিশেষজ্ঞরা বলেছেন লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করতে পারলে তা হৃদরোগের ঝুঁকি কমাবে। 4 নম্বর হচ্ছে ভিটামিন ডি ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবেন। যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি সেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। আবারও বলছি, ভিটামিন ডি ও মিনারেল জাতীয় খাবার বেশি খেতে হবে। যেসব খাবারে ভিটামিন ও খনিজ লবণ বা খনিজ পদার্থ বেশি থাকে সেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। বেশি করে প্রতিদিন 5টি ফল বা বেশি করে সবজি খাওয়া, শিম ও ডাল জাতীয় শস্য খাওয়া যেতে পারে। কলা, আলু, সবুজ পাতার সবজি, ডিম, মাছ, দুধ ও সকালের রোদ ভিটামিন ডি এর উৎস। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। ভিটামিন ডি সকালবেলার যে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত যে রোদ আমরা যদি শরীরের মধ্যে লাগাই তাহলে সেই রোদটা হচ্ছে ভিটামিন ডি এর বড় উৎস। 5 নম্বর হচ্ছে বেশি মোটা হলে ক্যালোরিকে কমিয়ে দিন। হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য যে উপরে 4টি ধাপ অনুসরণ করলে আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন। কি হলো? বেশি মোটা হলে আমাদের ক্যালোরি কমিয়ে দিতে হবে। সেটা আমাদের খাদ্যের মাধ্যমে আমাদের ক্যালোরি কমিয়ে দিতে হবে, অথবা আপনারা যেসব যারা ওবেসিটি বেশি যাদের তাদের ওবেসিটি কমাইতে হবে। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য উপরের যে 4টি ধাপ অনুসরণ করলে আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন বলে আপনি মনে করবেন। এখানে 4টি কথা বলা হয়েছে, 4টি নয়। 1 নম্বরটা হচ্ছে, এখানে 5টি কথা পুনরায় বলছি।
1 নম্বর হচ্ছে আমাদের কি করতে হবে, বেশি করে ফাইবার জাতীয় খাবার খেতে হবে 1। 2 নম্বর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলতে হবে। 3 নম্বর হচ্ছে লবণকে বিদায় জানাবেন বা লবণ কম খাইতে হবে। 4 নম্বর হচ্ছে ভিটামিন ডি ও মিনারেল সমৃদ্ধ খাবার আমাদেরকে প্রয়োজন মতন খেতে হবে। 5 নম্বর হচ্ছে বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দিতে হবে। এখানে ওবেসিটি যেটা বলা হচ্ছে, মোটার কথা বলা হয়েছে। তাহলে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য উপরের 5টি ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন বলে আপনি মনে করতে পারেন। কারণ আপনি যদি চিনি, লবণ, স্যাচুরেটেড ফ্যাট, চর্বিযুক্ত খাবার কম খান, ভিটামিন ও মিনারেল আছে এরকম খাবার বেশি খান, তাহলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। মনে রাখতে হবে, মোটা হলে তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে কোমরের চর্বি জমা হলে পুরুষের কোমর যদি 37 ইঞ্চি আর নারীর কোমর যদি 31.5 ইঞ্চি বেশি হয় তাহলে ওজন কমাতে হবে। ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা যায়। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হচ্ছি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই আমি আবারও বলছি, দেশ ও জাতির স্বার্থে, সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে আজকের আমার ভিডিওটির মূল প্রতিবদ্ধ হচ্ছে রোগ হওয়ার আগে প্রতিরোধমূলক চিকিৎসা করতে হবে। লক্ষ্য করতে হবে, কি করতে হবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিরোধমূলক ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ? প্রতিরোধমূলক ব্যবস্থা অনেকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ক্যান্সার, হৃদরোগ, স্থূলতা ও ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যাগুলির ঝুঁকি কমাতে সাহায্য করে। তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কি হচ্ছে, ক্যান্সার, হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যাগুলির ঝুঁকি কমাতে সাহায্য করে। সর্বাধিক একটি ঝুঁকিপূর্ণ রোগ হলো হৃদরোগ। মৃত্যুর 1/4 হৃদরোগের কারণে অধিকাংশ মৃত্যু হয়ে থাকে। এই রোগটি এমন একটি রোগ যা অনেক সময় মেডিকেল নিয়ে যাওয়ারও সুযোগ হয় না, পথিমধ্যেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়া উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস। অনেকের প্রশ্ন করতে পারেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, রোগ হওয়ার আগে আমরা কীভাবে চিকিৎসা করব। এখন চিকিৎসার কথা বলা হয়নি, প্রতিরোধের কথা বলা হয়েছে। এখানে চিকিৎসার কথা বলা হয়নি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, রোগের কীভাবে রোগ হওয়ার আগে আমরা প্রতিরোধ করতে পারি সে কথাগুলোই আমরা এখানে বলছি। তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই কেন। তাই আমাদের লাইফস্টাইল চেঞ্জ বা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের কী করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ ও খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। রান্নার মধ্যে অতিরিক্ত তেল ও লবণ ব্যবহার কম দিতে হবে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মহান রাব্বুল আলামিন কি করছেন, ধনী গরিব সবাইকে এমন কিছু খাবার কথা বলেছেন যা সবার জন্য প্রযোজ্য হচ্ছে। যেমন গুড় এমন একটা জিনিস যা সকলের জন্য, ধনী গরিব সবাই খেতে পারে। রসুন, আমলকি, কালিজিরা, মেথি, খেজুর, লেবু ও হলুদ। তাই আমি মনে করব যে আপনাদেরকে শেষ কথা বলতেছি যে ফাস্ট ফুড খাবার আমরা এড়িয়ে চলব। রান্নার মধ্যে অতিরিক্ত তেল ব্যবহার বন্ধ করব। আমরা নিয়মিত ব্যায়াম করব, ডিপ স্লিপ, গভীর ঘুম পারব। আর কি করব, যেসব খাদ্য খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে সেই খাদ্যগুলোকে আমরা
বেশি করে খেতে হবে। তাই মহান রাব্বুল আলামিন এমন কিছু খাদ্য রোগ প্রতিরোধের কথা বলা হয়েছে যে ধনী গরিব সবাই খেতে পারে, সেইগুলো পুনরায় আমি আপনাদের সঙ্গে পুনরায় শেয়ার করছি। তা হচ্ছে 1 নম্বর হচ্ছে গুড়। গুড় আমাদেরকে নিয়মিত খেতে হবে। রসুন আমাদেরকে খেতে হবে, আমলকি খেতে হবে, কালিজিরা খেতে হবে, খেজুর খেতে হবে, আদা খেতে হবে, লেবু খেতে হবে এবং হলুদের কথা এখানে বলা হয়েছে। তাই আমি মনে করব যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যে খাদ্যগুলো খেলে বা যে ফলগুলো খেলে, যাহা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে, সেই খাদ্যগুলো যদি আমরা নিয়মিত খাই তাহলে আমরা অনেক জটিল এবং কঠিন রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই আমি মনে করব যে প্লিজ ভিডিওটি এতক্ষণ ধরে শোনার জন্য বা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ ভিডিওটিতে একটু শেয়ার দেবেন, একটু লাইক দেবেন। যদি আপনার একটি লাইক বা শেয়ার অন্য কারো উপকারে আসে তাহলে অবশ্যই সেই ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমি তাই আবারও বলছি, দেশ ও জাতির স্বার্থে, সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে, মানবতার স্বার্থে আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের যশ সামান্য উপকারে আসে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আপনাদেরকে পুনরায় সালাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে অ্যাগেন সালাম। আসসালামু আলাইকুম।